নমস্কার সকল অন্নদাতাকে। আবার একটি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আমি এখন ধান জমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী আকারে বিএলবি লেগেছে। দেখুন প্রতিটি গুছিতে বিএলবি লেগেছে এবং প্রতিটি গুছিতে দেখুন পাতা লালচে হয়ে গেছে। এই কৃষক বন্ধু অলরেডি 3 থেকে 4 বার ওষুধ স্প্রে করেছেন। গাছের মাত্র 45 দিন বয়স। ইনি সবই ওষুধ স্প্রে করেছেন, কিন্তু একটি ওষুধ যেটি অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ স্টেপটোসাইক্লিন স্প্রে না করার জন্য দেখুন কীভাবে বেড়েছে। তো আমি একটাই অনুরোধ করব কৃষক বন্ধুদের কাছে, যাদের জমি এরকম হয়ে গেছে। দেখুন এই ফিল্ডের একটি গাছ আমি উপড়িয়েছি হাতে। দেখুন যে গাছের কোনো শিকড় তৈরি হয়নি এবং কাণ্ডেতে কালো স্পট রয়েছে এবং প্রত্যেকটি পাতাতে বিএলবি লেগেছে। তো প্রথমেই বলে রাখি, এই গাছে প্রথম লেগেছিল বিএলবি, তারপর লেগেছে আপনার হচ্ছে স্টেম রোড থেকে অর্থাৎ পিথিয়াম ছত্রাকের মাধ্যমে আপনার রুট রটও হয়ে গেছে এবং রুট রট হয়ে যাওয়ার জন্য গাছ খাবার মাটি থেকে টানতে পারছে না। তার ফলে গাছ যেমনকে তেমন বসে আছে এবং তার ফলে কি হচ্ছে না, গাছের কোনো বৃদ্ধি দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে আপনাদেরকে, যাদের এই জমিন রয়েছে এরকম অবস্থা রয়েছে, তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা অলরেডি একটি অ্যান্টিব্যাকটেরিয়া ওষুধ দিন, স্টেপটোসাইক্লিন গ্রুপের ওষুধ দিন। তার সাথে একটি ভালো ছত্রাকনাশক দিন। সেই অ্যামিস্টার স্টপ হতে পারে, কাস্টোডিয়া হতে পারে, লুনা এক্সপ্রেস হতে পারে, মনসেরন হতে পারে, আপনার টাটা আয়ন হতে পারে। এবং আরেকটা কী করতে হবে না, এর সাথে আপনাকে অতি অবশ্যই, গাছে যেহেতু শিকড় নষ্ট হয়ে গেছে তাই গাছ তো খাবার টানতে পারবে না মাটি থেকে, তাই আপনাকে উপর থেকে সিরিঞ্জ অর্থাৎ তরল আকারে সার আপনাকে দিতে হবে, এনজাইম দিতে হবে। সেগুলো মার্কেটে আপনার দুটো এখন ভালো পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অল ইন গোল্ড অথবা হচ্ছে টাটা বাহার। এছাড়া বায়োভিটা গ্রুপের অনেক ওষুধ রয়েছে, তবে এই দুটো ওষুধ আমি রিকমেন্ডেশন করছি। এবং তার সাথে আপনাকে কিন্তু একটা কীটনাশক প্রয়োগ করতেই হবে। যদি মাজরা পোকার উপদ্রব থাকে তাহলে আপনি কোরাজেন গ্রুপের ওষুধ বা আপনার হচ্ছে গুন্টুর গ্রুপের ওষুধ আপনারা প্রয়োগ করুন, বা আপনার আদামা কোম্পানির বারাজাইড গ্রুপের ওষুধ, এই গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। অর্থাৎ 4টে ওষুধ আপনাকে স্প্রে অবশ্যই করতে হবে। আরেকজন মাসিমার জমিন দেখুন, ইনার 25 ডিসমিল জায়গা, ইনার বেশ কিছু গুছিতে আপনার মাজরা পোকা লেগেছে। তো খুব শেয়ারে কিন্তু মাজরা পোকা লাগেনি, আপনার ঠিক আল বরাবর সাইডে কিছু মাজরা পোকা লেগেছে। এবং মাজরা পোকার যে সিমটম তা আমি হাতে নাতে দেখাচ্ছি কীভাবে মাজরা পোকার আপনার কাণ্ডে ছিদ্র করে লাগে। আপনারা দেখুন যে এই দেখুন, এবং তার সাথে কী হয়েছে না, কাণ্ডে কালো স্পট পড়েছে, অর্থাৎ আপনার স্টেম রড লেগেছে, অর্থাৎ সিড ব্লাইট এবং স্টেম রড দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং তার সাথে সাথে কী হয়েছে, আপনার মাজরা পোকাও কিন্তু এই গুছিতে অ্যাটাক করেছে। এবং মাজরা পোকা অ্যাটাক করার সাথে সাথে কী হয়েছে না, ওই যে কাণ্ডগুলো ওগুলো দেখুন আপনার পুরো টানলে যেন উঠে চলে এসছে। তো এইরকম ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেহেতু মাজরা পোকার উপদ্রব কম, সেহেতু একটা কম টাকার যে ওষুধগুলো রয়েছে কীটনাশক, কিলডান এসপি 50 এই গ্রুপের ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে। তার সাথে আপনাকে ভালো একটি স্টেম রটের ওষুধ, অর্থাৎ আপনার টাটা আয়ন বা মনসেরন বা লুনা এক্সপ্রেস বা আপনার হচ্ছে ক্যাব্রিওটপ দিলেও কিন্তু রেজাল্ট পাবেন। অর্থাৎ এই দুটো ওষুধ আপনাকে মিশিয়ে দিতে হবে। এই জমিনে খুব একটা কিন্তু বিএলবি লাগে, কিন্তু আমি একটাই বলব, নিম্নচাপ যেহেতু নতুন করে তৈরি হয়েছে, সেহেতু আপনার ওই 40 টাকার পাতাটা কিন্তু দিতে ভুলবেন না। স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিন এই 3টে অবশ্যই দিবেন। আর এতে কিন্তু আলাদাভাবে আপনাকে কিন্তু এনজাইম দেওয়ার কোনো দরকার নেই, কেন গাছের গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। তবে আমি একটাই কথা বলবো যে আপনারা যাদের জমিতে এরকম বেশি রোগাক্রান্ত হলে তারা কিন্তু হালকা পটাশ, অর্থাৎ প্রতি 3 ডিসিমেলে 250 গ্রাম পটাশ এবং তার সাথে হালকা সালফেট দিতে কিন্তু ভুলবে না। এই দুটো কিন্তু মিশিয়ে দিলে কিন্তু, এবং তার সাথে সাথে কী হতে, পা দিয়ে ঘেঁটে দিতে হবে, তাহলে কি সারটা মাটির সাথে ভালো করে মিশে যাবে। এইগুলো হচ্ছে আমি সাজেশান করছি। ওষুধের সাথে সাথে আপনি 4-5 দিন পরে ওয়েদারটা কেটে গেলে কিন্তু আপনি এই হালকা চাপাটা দিতে পারেন। এবং আমি একটাই কথা বলবো, ওষুধ দেওয়ার সাথে সাথে আপনি অতি অবশ্যই স্টিকার ব্যবহার করবেন, কারণ স্টিকার দিলে কী হবে না, অ্যাবজর্ব ভালো হয় পাতার মাধ্যমে। এবং তার সাথে সাথে কী হয় না, আপনার বৃষ্টি হলে 2-3 ঘন্টা পরে কিন্তু ওষুধটা ধুয়ে যায় না। আমি কিন্তু এইগুলোই সাজেশান করছি। এবং বারবার একটাই কথা বলবো যে আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাসে খুব উচ্চ তাপমাত্রা কম বেশি, এবং তার সাথে সাথে কী হচ্ছে না, বাতাসের যে আর্দ্রতা তা 70 থেকে 80% বেশি হওয়ার জন্য মূলত পশ্চিমবঙ্গের সমস্ত ধান চাষিদের এই জমিতে এই রোগটা বেশি লেগেছে, বিএলবি এবং সিড ব্লাইট। এবং আমি একটা এখানে ওয়েদার ক্রপ দেখাচ্ছি, ক্যালেন্ডার, যে কোন মাসে কি ক্যালেন্ডারে আপনার দেখা যায়, মানে কোন মাসে কোন রোগগুলো বেশি প্রাদুর্ভাব করে, মূলত সেই ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাস হচ্ছে আমন ধানের কিন্তু মূল রোগ পোকার অনুকূল ওয়েদার। ধীরে ধীরে যেহেতু সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন প্রায় আপনার শেষের পথে সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। তো ধীরে ধীরে কিন্তু রোগ পোকার প্রাদুর্ভাব কিন্তু কমে যাবে, এবং এই নিম্নচাপটা কেটে গেলে আশা রাখি কিন্তু আপনাদের কিন্তু এই রোগ পোকার হাত থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। তো প্রথমেই বলে রাখি যে বারবার একটাই কথা বলছি, যখনই আপনি ওষুধ স্প্রে করবেন স্টেপটোসাইক্লিন দিতে কিন্তু আপনারা ভুলবেন না, এবং তার সাথে একটি স্টিকার দিতে কিন্তু ভুলবেন না। দেখুন পাশাপাশি আরেকটি প্লটে দেখাচ্ছি, দেখুন এই জমিতেও আপনার কেমনভাবে বিএলবি লেগেছে।
এবং আরেকটা কথা বলবো যে এই বিএলবি 2019 সালে কিন্তু এরকম প্রচুর পরিমাণে লেগেছিল, সেই বছরের ওয়েদার কিন্তু এরকমই ছিল, কিন্তু 2005 থেকে 6 বছর পর কিন্তু আবার এইরকম বিএলবি কিন্তু আবার অ্যাটাক করলো ধান জমিতে। তো বারবার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাস্ট চাপানে অতি অবশ্যই পটাশ সার দিতে ভুলবেন না এবং তার সাথে সাথে হালকা সালফেট দিবেন। ডাইরেক্ট ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন, ইউরিয়া যদি বেশি দেন কিন্তু আপনার হচ্ছে এই রোগের কিন্তু প্রাদুর্ভাব আরও বাড়বে। এই দুটো রোগের ক্ষেত্রে কিন্তু মূল শত্রু হচ্ছে আপনার বিএলবি এবং হচ্ছে সিড ব্লাইট বা স্টেম রোটের ক্ষেত্রে দুটোই শত্রু হচ্ছে আপনার নাইট্রোজেন সার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবেন, আপনারা সবার কাছে শেয়ার করুন, কারণ অনেক কৃষক বন্ধু এইটা নিয়ে খুব অসুবিধায় পড়েছে। সবাই ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটান, নমস্কার।